আচ্ছা, আজকে আমরা পড়বো বোনস। হিস্টোলজির বোনস ক্লিয়ার করব। বোনস কি, এটার ডেফিনিশন যদি বলি, বোনস হলো একটা স্পেশালাইজ কানেকটিভ টিস্যু। আমরা পড়ছিলাম কানেকটিভ টিস্যু দুই রকম, একটা হলো কানেকটিভ টিস্যু প্রপার আর হলো কানেকটিভ টিস্যু স্পেশালাইজ কানেকটিভ টিস্যু। এই স্পেশালাইজ কানেকটিভ টিস্যুর মধ্যে অন্যতম হলো বোনস। তাহলে বোনসের সংখ্যা যদি বলি, বোনস হলো একটা স্পেশালাইজ কানেকটিভ টিস্যু এবং এটা থাকবে কি অনেক বেশি ভাস্কুলার থাকবে, হাইলি ভাস্কুলার। আর কেমন হবে এর বৈশিষ্ট্য, কেন এটা স্পেশালাইজড? কারণ এর মধ্যে কিছু স্পেশাল বৈশিষ্ট্য থাকবে এই কারণে। আর বৈশিষ্ট্য কি, এটা হবে মিনারেলাইজড, অর্থাৎ এটার মধ্যে মিনারেলস থাকবে। আমরা ফিউচারে আরো পড়বো মিনারেলাইজ কানেকটিভ টিস্যু। আর বোনস কনস্ট্যান্টলি চেঞ্জিং হয়। বোনসের যে স্ট্রাকচারটা কনস্ট্যান্টলি চেঞ্জ হয়। বোনসের কিছু অংশ ভাঙে, আবার কিছু অংশ গড়ে, অর্থাৎ ভাঙা গড়ার মধ্যে দিয়ে বোনসটা কি ম্যাচিওর হয়। আর বোনসের কাজ কি, এটা বডির ফ্রেমওয়ার্ক গঠন করে। এটাই হলো সংজ্ঞা, স্পেশালাইজড হাইলি ভাস্কুলার মিনারেলাইজড কানেকটিভ টিস্যু which is constantly changing and make the framework of the body। এটা। আচ্ছা, যেহেতু এটা কানেকটিভ টিস্যুর উপাদান কি আমরা জানি, সেল থাকবে আর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে। তাহলে সেল থাকবে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে। আর যেহেতু এটা কানেকটিভ টিস্যু, এখানে যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ওটা অনেক বেশি থাকবে, সেল কম থাকবে। আচ্ছা, তাহলে সেলের কথা যদি বলি, বোনসে কি কি সেল থাকে, আমরা মেইনলি চারটা সেলের কথা মনে রাখবো। চারটা সেলের কথা, প্রথম যে সেলের কথা মনে রাখতে হবে ওটা হলো অস্টিওপ্রোজেনিটর সেল। অর্থাৎ এটা হলো বোনসের এমন একটা সেল যে সেল থেকে মোটামুটি বাকি সেলগুলো আসে এমনটা বলা যায়। অর্থাৎ অস্টিওব্লাস্ট আসবে কোথা থেকে, অস্টিওপ্রোজেনিটর সেল থেকে। এটা একটা স্টেম সেলের মতো কাজ করে। আচ্ছা, দ্বিতীয় সেলটা কি, অস্টিওপ্লাস্ট। অস্টিওপ্লাস্ট আমরা যখন কানেকটিভ টিস্যু প্রপার করছি, ওখানে দেখছিলাম হলো একটা সেল ছিল ফাইব্রোব্লাস্ট। এটাই হলো ফাইব্রোব্লাস্টের করসপন্ডিং। ফাইব্রোব্লাস্ট ছিল কানেকটিভ টিস্যু প্রপারে করসপন্ডিং টু ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট। অর্থাৎ ফাইব্রোব্লাস্টের কাজ যা ছিল এটাও বোনসের ক্ষেত্রে সে একই কাজ করবে। ফাইব্রোব্লাস্ট আমরা দেখছিলাম এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স সিনথেসিস করে, সেটা হোক ফাইবার সেটা হোক গ্রাউন্ড সাবস্টেন্স। তাহলে বোনসের ক্ষেত্রে যদি বোনসের ক্ষেত্রে যেসব ফাইবার আছে এবং গ্রাউন্ড সাবস্টেন্স আছে, এগুলো সিনথেসিস করবে কে, অস্টিওব্লাস্ট। আর ফাইব্রোব্লাস্টের অরিজিন আমরা দেখছিলাম, ফাইব্রোব্লাস্টের অরিজিন ছিল আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল। একটা আনডিফারেন্সিয়েটেড সেল ছিল, সেটা যেটা পরে ডিফারেন্সিয়েটেড হয়ে ফাইব্রোব্লাস্ট তৈরি করে। ওই একই সেল থেকে অস্টিওব্লাস্ট তৈরি হয়। অস্টিওব্লাস্ট ওই একই সেল থেকেই তৈরি হয়। আচ্ছা, আর আমরা দেখছিলাম ফাইব্রোব্লাস্ট যখন ইনএক্টিভ হয়ে যায় তখন ফাইব্রোসাইটে কনভার্ট হয়েছিল। এক্ষেত্রেও সেম, অস্টিওব্লাস্টে যখন ইনএক্টিভ হয়ে যাবে, ইনএক্টিভ না, পুরোপুরি ইনএক্টিভ হয় না এক্ষেত্রে, তখন এটা কিসে কনভার্ট হবে, অস্টিওসাইটে কনভার্ট হবে। তাহলে প্রথম তিনটা সেল, এই যে তিনটা সেল পড়লাম, এগুলো হলো বোনসের স্টেবল সেল। এরা বোনসেই তৈরি হয় এবং বোনসে বসবাস শুরু করে। এবং চার নাম্বার যে সেল অস্টিওক্লাস্ট, এটা কিন্তু ফ্রি স্টেবল সেল না। এটা কি সেল, এটা হবে ফ্রি সেল, এটা ব্লাড থেকে আসে। তাহলে অস্টিওক্লাস্ট কি, এটা হলো ফ্রি সেল। এটা ম্যাক্রোফেজ, বোনসের যে ম্যাক্রোফেজ থাকে এটাকে বলা হয় অস্টিওক্লাস্ট, অর্থাৎ এটা এখানে ফ্যাগোসাইটোসিস করবে। আচ্ছা, 5 নাম্বার যে সেলটা, এটা হলো বোন লাইনিং সেল, না জানলেও চলবে। আচ্ছা, এবার আমরা আসি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে। আমরা জানি যে কোনো কানেকটিভ টিস্যুতে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকে, কিন্তু বোনসের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স দুই রকম হতে পারে, সেটা অর্গানিক এবং হতে পারে ইনঅর্গানিক। অর্থাৎ বোনসের দুই রকম, একটা ম্যাচিউর বোনসের দুই রকম এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে থাকবে, অর্গানিক ম্যাট্রিক্সও থাকবে এবং ইনঅর্গানিক ম্যাট্রিক্সও থাকবে। অর্গানিক ম্যাট্রিক্স কারা, অর্গানিক ম্যাট্রিক্স হলো ফাইবার আর হলো গ্রাউন্ড সাবস্টেন্স। এবং ফাইবারের মধ্যে কি থাকে, আমরা পড়ছিলাম গত ক্লাসে, বোনসে কোন ধরনের ফাইবার থাকে, সেটা হলো কোলাজেন। কোলাজেন টাইপ 1 কোলাজেন ফাইবার সবচেয়ে বেশি থাকে। গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে অনেকগুলো গ্রাউন্ড সাবস্টেন্স থাকে, এর মধ্যে দুইটা নাম আমাদেরকে জানতে হবে, একটা হলো অস্টিওক্যালসিন আর একটা হলো অস্টিওক্যালসিন এবং অস্টিওনেকটিন। আচ্ছা, এই যে অস্টিওক্যালসিন এবং অস্টিওনেকটিন, এদের গুরুত্বপূর্ণ ফাংশন আছে। আর ইনঅর্গানিক ম্যাট্রিক্স হলো মেইনলি আমাদের ডায়েট থেকে আসে। অর্গানিক ম্যাট্রিক্স তৈরি হয় অস্টিওব্লাস্ট থেকে। অস্টিওব্লাস্ট থেকে তৈরি হয় ইনঅর্গানিক ম্যাট্রিক্স। আর অর্গানিক ম্যাট্রিক্স সরি অস্টিওব্লাস্ট থেকে তৈরি হয় অর্গানিক ম্যাট্রিক্স। আর ইনঅর্গানিক ম্যাট্রিক্স যেটা, সেটা হলো কিছু আয়ন, ক্যালসিয়াম ফসফেট, এগুলো মেইনলি থাকে, আর কিছু আয়ন থাকে, সোডিয়াম সাইট্রেট এসব।
এটা কোত্থেকে আসে? আমাদের ডায়েট থেকে আসে। তাহলে ইনঅর্গানিক ম্যাট্রিক্স আসে ডায়েট থেকে, আর অর্গানিক ম্যাট্রিক্স আসে অস্টিওব্লাস্ট থেকে। অস্টিওব্লাস্ট আমরা বলছিলাম না এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স সিনথেসিস করে, বোনসের ক্ষেত্রে এটা অর্গানিক এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স সিনথেসিস করে। আর ইনঅর্গানিক যেটা ক্যালসিয়াম ফসফেটের যে লবণ, এটা কোত্থেকে আসে? ডায়েট থেকে আসে। আচ্ছা, এবার আমরা দেখব অর্গানিক ম্যাট্রিক্সের কাজ কি আর ইনঅর্গানিক ম্যাট্রিক্সের কাজ কি। অর্গানিক ম্যাট্রিক্স বোনসকে টেনসাইল এক্সটেন্ড দান করে, টেনসাইল এক্সটেন্ড দেয়। আর ইনঅর্গানিক ম্যাট্রিক্স বোনসকে কি করে? রিজিডিটি দান করে। এই দুইটার সম্মিলিত ভাবে যখন একটা অর্গানিক ম্যাট্রিক্স আর ইনঅর্গানিক ম্যাট্রিক্স একসাথে থাকে তখন বোনসটা ম্যাচিউর বোনস হয়। আমাদের বডিতে যেমন সুস্থ বোনস আছে ওরকম হয়। কোনোটা যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা। যেমন যাদের হাইপোথাইরয়েডিজম আছে, সরি হাইপোক্যালসিমিয়া আছে জন্মগত, ওদের ক্ষেত্রে দেখা যায়, ওসব বাচ্চাদের ক্ষেত্রে, রিকেটস এর পেশেন্টদের ক্ষেত্রে যেহেতু ক্যালসিয়াম কম থাকে ওদের বোনস গুলা রিজিড হতে পারে না, শক্ত হতে পারে না। যার কারণে কি হয়? ক্যালসিয়াম যেহেতু থাকে না তার কারণে তাদের বোনস গুলো শুধুমাত্র রিজিড হয়, সরি তাদের বোনস গুলো শুধুমাত্র টেনসাইল হয়। তার কারণে যখনই চাপ পড়ে তখন বোনস গুলা দনুকের মতো বেঁকে যায়। অর্থাৎ অর্গানিক ম্যাট্রিক্স আর ইনঅর্গানিক ম্যাট্রিক্স দুইটার ফাংশন কিন্তু আলাদা। অর্গানিক ম্যাট্রিক্স টেনসাইল স্ট্রেংথ দান করে, আর ইনঅর্গানিক ম্যাট্রিক্স রিজিডিটি দান করে। এখন আমরা দেখবো বোনসের যে মিনারেলাইজেশনটা কিভাবে হয়। আচ্ছা, মিনারেলাইজেশনটা কিভাবে হয়? আমরা দেখছিলাম অস্টিওব্লাস্ট থেকে অর্গানিক এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স সিনথেসিস হয়েছিল, যার মধ্যে গ্রাউন্ড সাবস্টেন্স ছিল। গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে একটা ছিল অস্টিওক্যালসিন। তার মধ্যে একটা কি ছিল? অস্টিওক্যালসিন। অস্টিওক্যালসিনের একটা ফাংশন হলো এটা বাইন্ড করতে পারে। কাকে বাইন্ড করতে পারে? নামের মধ্যে আছে, ক্যালসিয়ামকে বাইন্ড করতে পারে। অর্থাৎ আমরা যে ডায়েটের মাধ্যমে সরি আমরা যে ডায়েটের মাধ্যমে ক্যালসিয়াম খাচ্ছি, এই ক্যালসিয়ামটাকে সে কি করতে পারে? বাইন্ড করতে পারে। ক্যালসিয়ামটাকে সে বাইন্ড করতে পারে। আচ্ছা, এই যে ফাইব্রোব্লাস্ট থেকে আরেকটা এনজাইম সিক্রেট হয়, একটা এনজাইম সিক্রেট হয় ফাইব্রোব্লাস্ট থেকে। তাহলে ফাইব্রোব্লাস্ট থেকে একটা এনজাইম সিক্রেট হয়, এনজাইমের নাম কি? এনজাইমের নাম হলো এএলপি, অ্যালকালাইন ফসফেটেস। এএলপির আবার কাজ কি? এটা ফসফেটকে বাইন্ড করতে পারে। এএলপির কাজ হলো এটি বাইন্ড ফসফেট, ফসফেটকে বাইন্ড করতে পারে। তাহলে অস্টিওক্যালসিন বাইন্ড করছিল হলো ক্যালসিয়ামকে, আর ফাইব্রোব্লাস্ট থেকে একটা এনজাইম সিক্রেট হয় তার নাম হলো অ্যালকালাইন ফসফেটেস, যেটা ফসফেটকে বাইন্ড করে। এটাও আলটিমেটলি ফসফেটটাও ডায়েট থেকে আসে, ব্লাড থেকে বাইন্ড করে। বাইন্ড করার ফলে কি গঠন হলো? একটা ক্যালসিয়াম ফসফেটের, ক্যালসিয়াম আর ফসফেটের একটা কি লবণ গঠন হলো, ক্যালসিয়াম ফসফেটের একটা কি সল্ট, এই সল্ট। তাহলে আমরা পেলাম হলো ক্যালসিয়াম ফসফেটের সল্ট। এবার পরে কি হয়? এই যে অর্গানিক ম্যাট্রিক্স আর ইনঅর্গানিক ম্যাট্রিক্স, এই দুইটা সম্মিলিত ভাবে কি তৈরি করে? একটা বন্ড তৈরি করে। তাহলে কি বললাম? প্রথমে অস্টিওক্যালসিন ক্যালসিয়ামকে বাইন্ড করে, আর অ্যালকালাইন ফসফেটের সাহায্যে ফসফেট বাইন্ড হয়। এই দুটো মিলে ক্যালসিয়াম ফসফেটের লবণ গঠন করে। এটাকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সি এপিটাইট ক্রিস্টাল। আচ্ছা, এই ইনঅর্গানিক ম্যাট্রিক্স, এটা হলো ক্যালসিয়াম ফসফেটের যে সল্টটা, এটাই হলো ইনঅর্গানিক ম্যাট্রিক্স। আর ইনঅর্গানিক ম্যাট্রিক্সটা পরে অর্গানিক ম্যাট্রিক্সের সাথে সংযুক্ত হয়। এভাবে আমরা মিনারেলাইজড একটা বোনস পাই। আচ্ছা, এবার আমরা পড়বো পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়াম কি? বোনসের কাভারিং কে বলা হয় পেরিওস্টিয়াম। বোনসের কাভারিং যেটা, বোনসের কাভারিং কে বলা হয় পেরিওস্টিয়াম। ওস্টিয়াম মিন্স বোনস। এই যে লেয়ার, এই লেয়ারকে বলা হয় ফাইব্রো ভাস্কুলো সেলুলার লেয়ার। অর্থাৎ তিনটা শব্দ মনে রাখতে হবে, ফাইব্রো ভাস্কুলো সেলুলার। একটা হলো ফাইবার, একটা ভেসেল, আর একটা হলো সেলুলার। তাইলে যদি বলি এবার পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়াম কি? পেরিওস্টিয়াম হলো একটা ফাইব্রো ভাস্কুলার সেলুলার লেয়ার which covers the entire external surface of the bone except articular surface। অর্থাৎ এটা একটা বোনস যদি চিন্তা করি বোনস এর পুরো এক্সটার্নাল সারফেস কে কভার করবে এক্সেপ্ট আর্টিকুলার সারফেস। আর্টিকুলার সারফেস কি? আমরা জানি বোনস এর যেসব পোর্শনে, ধরলাম বোনস এর দুই সাইডে দুইটা বোনস, অন্য দুইটা বোনস এসে জয়েন্ট ফর্মেশন করবে, এই সাইডে একটা এবং এই সাইডে আরেকটা। তাহলে যে যে সকল সারফেসে অন্য বোনস এসে সংযুক্ত হয় এই সকল সারফেসকে বলা হয় আর্টিকুলার সারফেস। আর্টিকুলার সারফেসে কোনো পেরিওস্টিয়াম থাকবে না। এছাড়া হোল অফ দ্য এন্টায়ার সারফেসে, হোল অফ দ্য এক্সটার্নাল সারফেসে কি থাকবে? পেরিওস্টিয়াম থাকবে। তাহলে পেরিওস্টিয়ামের লেয়ার যদি এবার চিন্তা করি, সংজ্ঞার মধ্যে ছিল একটা হলো ফাইব্রাস লেয়ার হবে, একটা হবে ভাস্কুলার লেয়ার, আর একটা হবে সেলুলার লেয়ার। আমরা যদি বাইরে থেকে ভিতরের দিকে যাই তাহলে তিনটা লেয়ার পাবো। ছবিতে দেখি, এই যে একদম বাইরের দিকে যেটা, একদম বাইরের দিকে যে লেয়ারটা পাবো এটা হলো ফাইব্রাস লেয়ার, এবং মাঝখানে একটা লেয়ার থাকবে ওটা হলো ভাস্কুলার লেয়ার যেখানে ভেসেল থাকবে, আর একদম ভেতরের দিকে কি থাকবে? সেলুলার লেয়ার যেখানে সেল থাকবে।
আচ্ছা, এবার ফাইব্রাস লেয়ারে কোন ফাইবার থাকে? ইজি, কারণ বোনসের সবচেয়ে বেশি থাকে কি, সবচেয়ে বেশি থাকে টাইপ 1 কোলাজেন ফাইবার। তাহলে ফাইব্রাস লেয়ারে কি থাকবে? ফাইব্রাস লেয়ারে অবশ্যই টাইপ 1 কোলাজেন ফাইবার থাকবে। আচ্ছা, তাহলে ভাস্কুলার লেয়ার, মিডল ভাস্কুলার লেয়ার কি থাকবে? ভেসেল থাকবে। ভেসেলের নাম কি? এই ভেসেলের নাম হবে পেরিওস্টিয়াল ভেসেল। পেরিওস্টিয়ামে যেহেতু থাকে, এর নাম হবে পেরিওস্টিয়াল ভেসেল। তাহলে পেরিওস্টাল ভেসেলের কাজ কি? পেরিওস্টাল ভেসেলের কাজ হবে বোনসকে নিউট্রিশন দেওয়া। এই কথাটা যখনই আসে তখন বোনসের ব্লাড সাপ্লাই কথাটা চলে আসে। তাহলে বোনসের ব্লাড সাপ্লাই আমরা এখন পড়বো। বোনসের ব্লাড সাপ্লাই যদি চিন্তা করি, তাহলে বোনসকে আমরা টোটাল দুই ভাগে ভাগ করব। টোটাল দুই ভাগে ভাগ করতে হয়। একটা হবে আউটার ওয়ান থার্ড, আর একটা হবে ইনার 2/3। আউটার 1/3 বোনসের ব্লাড সাপ্লাই দিবে পেরিওস্টিয়াল ভেসেল, অর্থাৎ পেরিওস্টামের মিডল ভাস্কুলার লেয়ারে যেসব ভেসেল থাকে, এরাই হলো আউটার 1/3 কি দিবে? নিউট্রিশন দিবে। তাহলে বোনসের আউটার 1/3 নিউট্রিশন দিবে হলো পেরিওস্টাল ভেসেল। তাহলে ইনার টু থার্ড যে বাকি আছে, এখানে কে দিবে? ইনার টু থার্ডে ব্লাড সাপ্লাই দিবে হলো একটা আর্টারির কিছু ব্রাঞ্চ। যে কোনো বোনসে যখন লং বোনস পড়বা তোমরা, তখন দেখবা একটা আর্টারি আছে যেগুলো বোনসকে ব্লাড সাপ্লাই দেয়। আর্টারির নাম হলো নিউট্রিয়েন্ট আর্টারি। নিউট্রিয়েন্ট আর্টারি। এই নিউট্রিয়েন্ট আর্টারির বিভিন্ন ব্রাঞ্চ এসে কি করে? বোনসের যে ইনার টু থার্ড ইনার টু থার্ড কে ব্লাড সাপ্লাই দেয়। অর্থাৎ আউটার 1/3 কে দিছিল পেরিওস্টিয়াল ভেসেল। পেরিওস্টিয়াম যেহেতু বাইরে থাকে, ওই ব্লাড ভেসেল গুলা, পেরিওস্টিয়ামে যে ব্লাড ভেসেল আছে, ওখান থেকে আউটার 1/3 অফ দ্য বোনসে কি যাবে? ব্লাড যাবে। আর ইনার 2/3 কে দিবে? নিউট্রিয়েন্ট আর্টারি দিবে। আচ্ছা, তাহলে ভাস্কুলার লেয়ার কি থাকে এটাও পড়লাম। এবার আমরা পড়বো সেলুলার লেয়ার। ইনার যে সেলুলার লেয়ার, এখানে কোন সেল থাকে? বোনসের সেল, অবশ্যই বোনসের সেলই থাকে। বোনসের সেলের মধ্যে সবার আগে কি বলছিলাম? একটা নাম বলছিলাম, ওটার নাম হলো অস্টিও প্রোজেনেটর সেল। তাহলে পেরিওস্টিয়ামের ইনার যে সেলুলার লেয়ার, এখানে একটা সেল থাকবে, তার নাম হবে অস্টিও প্রোজেনেটর সেল। এই অস্টিও প্রোজেনেটর সেলের কাজ কি? অস্টিও প্রোজেনেটর সেল নামের মধ্যে আছে জেনিটর, অর্থাৎ কিছু জেনারেট করে। কি জেনারেট করে? যখনই একটা বোনস যখন গঠন হবে, সেটা হোক ইন্ট্রাইউটেরাল লাইফ থেকে গ্রোথ গ্রোথ পিরিয়ড পর্যন্ত, কোনো ফ্র্যাকচারের সময় হোক, কোনো ইনজুরির সময় হোক, অথবা বোনস রিমডেলিং এর সময় হোক, যে কোনো সময় সে কি করতে পারে? কোনো একটা জেনারেট করতে পারে। সে কি করতে পারে? সে ডিফারেন্সিয়েট করে অস্টিওব্লাস্টে কনভার্ট হয়। অস্টিওব্লাস্টে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ অস্টিও প্রোজেনেটর সেল থাকে ইনার সেলুলার লেয়ার অফ দ্য পেরিওস্টিয়াম। যখনই প্রয়োজন হয়, যখন কোনো গ্রোথের দরকার হয় বোনসের, সে অস্টিওব্লাস্টে ডিফারেন্সিয়েট করতে পারে। কোন অস্টিওব্লাস্টের ফাংশন তো আমরা পড়ছিলাম। অস্টিওব্লাস্ট কি করে? এটা একদিকে অর্গানিক ম্যাট্রিক্স সিনথেসিস করে, করতেছিল। অন্যদিকে ইনঅর্গানিক ম্যাট্রিক্স যেমন ক্যালসিয়াম ফসফেট, যেটা ওটাকে বাইন্ড করে অর্গানিক ম্যাট্রিক্সের সাথে সংযুক্ত করে, অর্থাৎ বোনসের মিনারেলাইজেশন করে। তার মানে বোনসের যখন মিনারেলাইজেশন করতেছে, বোনসের একটা পোর্শন গঠন হলো বা বোনস গঠন হলো, তাহলে বোনসের রিমডেলিং বা বোনস জেনারেশনের সময় অস্টিওপ্রোজেনেটর সেল কিসে কনভার্ট হয়? অস্টিওব্লাস্টে কনভার্ট হয়। আর অস্টিওব্লাস্ট কি করে? বোনসটা ফরমেশন করে। আচ্ছা, তাহলে পেরিওস্টিয়াম নিয়ে আমাদের কথা এটুকুই ছিল। এবার বোনসের যে 4 রকমের সেল আছে, 4 রকমের সেল আমরা নাম পড়ছি। অস্টিওপ্রোজেনেটর সেল, যেখান থেকে যেটা ডিফারেন্সিয়েট করবে কিসে? অস্টিওব্লাস্টে। অস্টিওব্লাস্ট থেকে আবার অস্টিওসাইট আসে, এবং আরেকটা যে সেল, যেটা বোনসের একমাত্র ফ্রি সেল, ওটা হলো অস্টিওক্লাস্ট, যেটা ব্লাড থেকে আসে। প্রথমে আমরা পড়বো অস্টিওপ্রোজেনেটর সেল। এটার অরিজিন কি? অস্টিওপ্রোজেনেটর সেলের অরিজিন হলো আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল। এটার অরিজিন হবে আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল। কারণ আমরা কি বলছিলাম? আমরা যখন কানেকটিভ টিস্যুর প্রথম ক্লাস করাইছি, তখন বলছিলাম যত স্টেবল সেল থাকবে, সবগুলাই আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল থেকে আসবে। যত টিস্যু হোক, স্পেশালাইজড হোক আর কানেকটিভ টিস্যু প্রপার হোক, আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল থেকেই আসবে। আচ্ছা, এটার লোকেশন কি হবে? অলরেডি আমরা পড়ছি। ওটার লোকেশন হলো ইনার সেলুলার লেয়ার অফ পেরিওস্টিয়াম। ইনার সেলুলার লেয়ার অফ পেরিওস্টিয়ামে পেরিওস্টিয়ামের যে ইনার সেলুলার লেয়ার থাকে, ওখানে থাকে। আর ফাংশন কি বললাম? ফাংশন অলরেডি বলে ফেলছি। ফাংশন হলো ইট ক্যান ডিফারেন্সিয়েট ইনটু কি? অস্টিওব্লাস্ট। যখনই বোনসের কোনো গ্রোথ দরকার হবে, গ্রোথটা কখন হতে পারে? যেমন একটা বাচ্চা ধর ইন্টারইউটেরাল লাইফে তার বোনস ফর্মেশন শুরু হলো, তাহলে ইন্টারইউটেরাল লাইফ থেকে শুরু করে ও যতদিন পর্যন্ত বোনসটা গ্রো করতে থাকে, আমরা জানি একটা পিরিয়ড থাকে, গ্রোথ পিরিয়ড বলা হয়। ওই পিরিয়ড পর্যন্ত আমাদের বোনস গুলো গ্রোথ হয়।
বোনস গুলো গ্রো হয়। তাহলে ইন্টারইউটেরাল লাইফ থেকে গ্রোথ পিরিয়ড পর্যন্ত যে কোনো সময় নর্মালি কি হয়, অস্টিওপ্রোজেনিটর সেল ফাইব্রোব্লাস্টে কনভার্ট হতে পারে। গ্রোথ পিরিয়ডে অস্টিওপ্রোজেনিটর সেল কিসে কনভার্ট হতে পারে, ফাইব্রোব্লাস্টে কনভার্ট হতে পারে। আর ফাইব্রোব্লাস্ট কি করে বললাম, ফাইব্রোব্লাস্ট অর্গানিক ম্যাট্রিক্স আর ইনঅর্গানিক ম্যাট্রিক্স মানে তৈরির মাধ্যমে আর ইনকর্পোরেট করার মাধ্যমে বোনসটাকে কি করে, মিনারেলাইজ করে। আর বোনসটাকে যেমন স্ট্রাকচার থাকার কথা সেভাবে করে। আচ্ছা, আর কোন কোন সময়, এটা তো নরমালি ইন্টারইউটেরাল লাইফ থেকে গ্রোথ পিরিয়ড পর্যন্ত, এটা নরমালি। আর কোন কোন সময়ে অস্টিওপ্রোজেনিটর সেল অস্টিওব্লাস্টে কনভার্ট হবে, এটা হবে ডিউরিং ফ্র্যাকচার। কারণ ফ্র্যাকচারের সময় তো আবার গ্রোথের দরকার আছে, যে বোনসটা ভাঙছে, যে পোর্শনটা ভাঙছে ওটা তো গ্রোথ হতে হবে ডিউরিং ফ্র্যাকচার। আরেকটা হলো ডিউরিং ডে টু ডে রিমডেলিং। ডে টু ডে রিমডেলিং, রিমডেলিং মানে কি, রিমডেলিং মানে হলো আমাদের বোনস সবসময় কিন্তু একই রকম থাকে না, বোনসের কিন্তু আকৃতি চেঞ্জ হয়, ডে টু ডে আকৃতি চেঞ্জ হয়, শেপ চেঞ্জ হয়, এটাকে বলা হয় রিমডেলিং। রিমডেলিং এ কিন্তু দুইটা প্রসেস আছে, একটা হলো পুরাতন যে বোনসটা ওটাকে ভাঙবে, ওটা কিছু অংশ ভাঙবে, যেখানে রিমডেলিং করতে হবে অংশ ভাঙবে, আবার ওখানে গড়বে। তাহলে ভাঙা আর গড়া এই প্রসেসটাকে বলা হয় রিমডেলিং। আচ্ছা, তাহলে অস্টিওপ্রোজেনিটর সেল নিয়ে আমরা পড়লাম। এবার আমরা পড়বো অস্টিওব্লাস্ট নিয়ে। অস্টিওব্লাস্টের ফাংশন কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট, তাহলে অস্টিওব্লাস্ট কিসের করেসপন্ডিং বললাম, অস্টিওব্লাস্ট হলো ফাইব্রোব্লাস্টের করেসপন্ডিং। তাহলে ফাইব্রোব্লাস্টের যেসব বৈশিষ্ট্য থাকবে, যেসব মরফোলজিক্যাল বৈশিষ্ট্য, একই বৈশিষ্ট্য কার হবে, অস্টিওব্লাস্টের হবে, অস্টিওব্লাস্টের হবে। তাহলে আমরা ফাইব্রোব্লাস্ট আঁকার সময় কি আঁকছিলাম, অনেকগুলা সাইটোপ্লাজমিক প্রসেস দিছিলাম, একটা নিউক্লিয়াস দিছিলাম, এবং সাইটোপ্লাজমে আমরা কি করছিলাম, সাইটোপ্লাজমে অনেক বেশি সাইটোপ্লাজমিক অর্গানেলি ছিল, তার মধ্যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার গায়ে কি ছিল, তার গায়ে রাইবোজোম ছিল, আর কি ছিল, গোলগি বডি ছিল, এসব বৈশিষ্ট্য ছিল। তাহলে এক্ষেত্রেও সেম বৈশিষ্ট্য থাকবে, অনেক বেশি সাইটোপ্লাজমিক প্রসেস থাকবে, সাইটোপ্লাজমিক অর্গানেলি বেশি থাকবে, আর নিউক্লিয়াসটা কি হবে, পেল স্টেনিং হবে। কেন পেল স্টেনিং হবে, কারণ সেটা তো অ্যাক্টিভ, অ্যাক্টিভ নিউক্লিয়াস অনেক বেশি কাজ করতে হয়, যার কারণে ক্রোমাটিন গুলা লুজলি প্যাকড থাকবে। এই কারণে কি হবে, পেল স্টেনিং, নিউক্লিয়াস পাওয়া যাবে। আর ডার্ক স্টেনিং সাইটোপ্লাজম পাওয়া যাবে, কারণ এখানে আরএনএ বেশি, আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। অ্যাসিড সবসময় কি করে, বেসকে অ্যাট্রাক্ট করে। আর যখনই স্টেনিং করি আমরা বেস দিয়ে স্টেনিংটা করি, যে কারণে অ্যাসিডটা বেসকে আকর্ষণ করে নিয়ে যায়। যত বেশি অ্যাসিড হবে, যত বেশি আয়রন হবে, তত বেশি বেসকে অ্যাট্রাক্ট করবে, আর তখন কি হবে, তত বেশি কালার ধারণ করবে, এই কারণেই বেশি আমরা ডার্ক পাই। আচ্ছা, অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্টের লোকেশনটা হবে আন্ডারনিথ দ্য পেরিওস্টিয়াম। অর্থাৎ পেরিওস্টিয়াম যদি চিন্তা করি, আমি বললাম এটা বোনস, এটা হলো বাইরেরটা পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়ামের একদম ভিতরের যে লেয়ার, ওখানে কি ছিল, অস্টিওপ্রোজেনিটর সেল ছিল। অস্টিওপ্রোজেনিটর সেল থেকে যখনই দরকার পড়ে তখনই কি হয়, অস্টিওব্লাস্ট তৈরি হয়। তাহলে অস্টিওপ্রোজেনিটর সেল যেখানে ছিল তার নিচে কি থাকবে, অস্টিওব্লাস্ট থাকবে, এটা বোঝা যায়। তাহলে লোকেশন কি হবে, লোকেশন হবে আন্ডারনিথ বা আন্ডার দ্য কি পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়ামের ঠিক নিচে কি থাকবে, অস্টিওব্লাস্ট থাকবে। যেহেতু অস্টিওপ্রোজেনিটর সেল থেকে সিনথেসিস হয়, যেখানে অস্টিওপ্রোজেনিটর সেল তার নিচেই থাকবে, এটা স্বাভাবিক। আচ্ছা, তাহলে ফাংশন কি হবে, অস্টিওব্লাস্টের ফাংশন কি, আমরা অলরেডি পড়ে ফেলছি। অস্টিওব্লাস্টের ফাংশন হলো ফরমেশন অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, ফরমেশন অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এর মধ্যে কোনটা ফরমেশন করে, সে মেইনলি অর্গানিকটা ফরমেশন করে। ইনঅর্গানিকটা কিন্তু সে ফরমেশন করে না। কিন্তু যে ইনকর্পোরেশন, ইনঅর্গানিকটা তো ডায়েট থেকে আসে, ইনঅর্গানিকের মধ্যে ক্যালসিয়াম আছে, ফসফেট আছে, আরো বিভিন্ন আয়ন আছে, বেশিরভাগ থাকে ক্যালসিয়াম ফসফেট। ওই অর্গানিকের সাথে ইনঅর্গানিকের ইনকর্পোরেশনে সে সাহায্য করে। যেমন এই যে অর্গানিক যে ম্যাট্রিক্স, ওখান থেকে অস্টিওক্যালসিন আসছিল, অস্টিওক্যালসিন ক্যালসিয়ামকে বাইন্ড করছে, তার মানে এখানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের একটা ভূমিকা আছে। আবার অস্টিওব্লাস্ট আবার অ্যালকালাইন ফসফেট সিক্রেট করছিল, যেটা ফসফেটকে বাইন্ড করছে, তার মানে আলটিমেটলি এটা স্টিমুলেট করতেছে কাকে, এটা স্টিমুলেট করতেছে মিনারেলাইজেশনকে। তাহলে আমরা কি বলতে পারি, মিনারেলাইজেশন আর ক্যালসিফিকেশন দুটো কিন্তু সেম কথা, ক্যালসিয়াম কিন্তু একটা মিনারেল, এই কারণে মিনারেলাইজেশন মানে হলো ক্যালসিফিকেশন, একই কথা। তাহলে আমরা সেকেন্ড ফাংশন বলতে পারি ক্যালসিফিকেশন অফ ম্যাট্রিক্স, ক্যালসিফিকেশন অফ ম্যাট্রিক্স। এই ক্যালসিফিকেশন যদি না হয় তাহলে কি সমস্যা হবে, ক্যালসিফিকেশন যদি না হয় তাহলে বোনসটা, ক্যালসিয়াম একটা রিজিড পদার্থ, ক্যালসিয়াম যদি না থাকে তাহলে বোনসটা টেনসাইল হবে, দনুকের মতো বেঁকে যাবে। এ কারণে যাদের রিকেটস আছে, যাদের হাইপোক্যালসিমিয়া আছে জন্ম থেকে, ওদের যে বোনস গুলো ওগুলো দনুকের মতো বেঁকে যায়। আচ্ছা, তাহলে অস্টিওব্লাস্ট নিয়ে আমরা পড়লাম। এবার পড়বো
অস্টিওব্লাস্টের ফেট কি কি হতে পারে? ফেট অফ অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্টের ধরো কাজ করা শেষ, সে তার কাজ করে ফেললো, এবার তার ফেট কি কি হতে পারে? ফেটটা আমরা এবার দেখবো। ফেটটা হবে, সে হতো ফ্ল্যাটেন্ড হয়ে যায়, প্রথম ফেট হতে পারে সে ফ্ল্যাটেন্ড হয়ে যাবে। অস্টিওব্লাস্ট আমরা দেখছিলাম অনেক বেশি সাইটোপ্লাজমিক প্রসেস ছিল, বড় একটা সেল ছিল, এটা কি হবে? ফ্ল্যাটেন্ড হয়ে যাবে। ফ্ল্যাটেন্ড হয়ে বোনসের যে সারফেস আছে, বোনসের সারফেস বরাবর অবস্থান করবে, রিমেন্স এট দ্য সারফেস অফ বোনস, সারফেস। তাহলে ফ্ল্যাটেন্ড হয়ে সে বোনসের সারফেস বরাবর অবস্থান করে, এটা একটা ফেট হতে পারে। যখনই সে ফ্ল্যাটেন্ড হয়ে বোনসের সারফেস বরাবর অবস্থান করে, তখন এটার আলাদা নাম হয়, এটার নাম হয় যে বোনস লাইনিং সেল, বোন লাইনিং সেল। বোনসের যে সেল, পড়ার সময় আমরা দেখছিলাম একটা সেল ছিল বোন লাইনিং সেল, এটা হলো সেই বোনস লাইনিং সেল। আচ্ছা, আর কি কি ফেট হতে পারে? আরেকটা ফেট হতে পারে অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্টের স্টিমুলেশনে কি তৈরি হচ্ছিল? ম্যাট্রিক্স তৈরি হচ্ছিল, ম্যাট্রিক্স। সে দ্বিতীয় ফেট হতে পারে, ধরলাম এটা অস্টিওব্লাস্ট, তার ফাংশন করা শেষ, এ কি করে? সেকেন্ড আরেকটা ফেট হতে পারে, সে তার পাশে ম্যাট্রিক্স গ্যাদার করে, সে তার পাশে, সেই তো মিনারেলাইজেশনটা স্টিমুলেট করে, সে তার পাশে ক্যালসিফাইড যে ম্যাট্রিক্স সেটা গ্যাদার করে, সেটা গ্যাদার করে সে কি হয়ে যায়? ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মোটামুটি মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। যখনই সে মানে ইনঅ্যাক্টিভ হয়ে, মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে তার চারপাশে মিনারেলাইজ ম্যাট্রিক্স গ্যাদার করে, তখন তার আরেকটা নাম হয়ে যায়। তখন তার নামটা কি হয়ে যায়? তখন তার নাম হয়ে যায় অস্টিওসাইট। তখন তার নাম কি হয়ে যায়? অস্টিওসাইট। অর্থাৎ অস্টিওব্লাস্ট থেকে অস্টিওসাইটটা আসে। অস্টিওসাইট হলো অস্টিওব্লাস্টের ইনঅ্যাক্টিভ ফর্ম, পুরোপুরি ইনঅ্যাক্টিভ না, তাও কিছু কাজ করে। তাইলে কি বললাম? অস্টিওসাইট কোথা থেকে আসে? অস্টিওব্লাস্ট থেকে আসে। অস্টিওব্লাস্ট যখন ফাংশনটা সার্ভ করে, চারপাশে মিনারেলাস ম্যাট্রিক্স গ্যাদার করে, তখনই তার নাম হয় অস্টিওসাইট। তৃতীয় আরেকটা ফাংশন কি হতে পারে? সে এপোপ্টোসিস করতে পারে, অর্থাৎ মারা যেতে পারে, ফিজিওলজিক্যাল সরি প্রোগ্রামাস ডেথ হতে পারে, এপোপ্টোসিস হতে পারে, তার ডেথ হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এই তিনটা হলো অস্টিওব্লাস্টের ফেট। আমরা যদি এখন ছবিতে যাই, একটা ছবি দেখি, এই একটা ছবি হেবার্শিয়ান সিস্টেমে, এই যে একটা সেল দেখা যাচ্ছে, অনেক বেশি সাইটোপ্লাজমিক প্রসেস, অনেক বেশি প্রসেস আছে, এই যে সেলটা, এইটা হলো অস্টিওসাইট। এই হলো সে অস্টিওসাইট। অস্টিওসাইট নিয়ে আমরা এখন পড়বো। আর দেখেন, এটা একটা যে বোনস, বোনসের বাইরের দিকে থাকে কম্প্যাক্ট, ভিতরের দিকে থাকে স্পঞ্জি। কমপ্লেক্স মিন্স হলো শক্ত পোর্শন, আর ভিতরের দিকে স্পঞ্জি। এই যে এটা হলো কম্প্যাক্ট, যেখানে গোল্লা গোল্লা দেখা যাচ্ছে, আর ভিতরের দিকে যেখানে পোরাস পোর্শন দেখা যাচ্ছে, এটা হলো স্পঞ্জি। আর বাইরের দিকে যে আবরণটা, এটা হলো সেই পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়ামের তিনটা লেয়ার এখানে দেখানো হয়েছে। পেরিওস্টিয়াম এবং বোনসের মাঝখানে কিছু ফাইবার থাকে, কিছু ফাইবার থাকে, এই জায়গায় কিছু ফাইবার থাকে। তাহলে পেরিওস্টিয়াম আর বোনসের মাঝখানে কিছু ফাইবার থাকে, এই ফাইবারকে বলা হয় শার্পিস ফাইবার, শার্পিস ফাইবার। আচ্ছা, হেবার্শিয়ান সিস্টেম আমরা পরে পড়বো। আচ্ছা, এবার আমরা পড়বো অস্টিওসাইট। অস্টিওসাইটের খুবই গুরুত্বপূর্ণ ফাংশন আছে। তাহলে অস্টিওসাইটকে আমরা অলরেডি পড়ে ফেলছি। অস্টিওসাইট হলো অস্টিওব্লাস্টেরই মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্ম, মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্ম। তাহলে অস্টিওসাইট যখন আঁকবো, অস্টিওসাইটের অনেক বেশি সাইটোপ্লাজমিক প্রসেস থাকে, অনেকগুলা প্রসেস এভাবে আঁকতে হবে, অনেকগুলা প্রসেস থাকবে। কিন্তু ফাইব্রোসাইট যখন আমরা দেখছিলাম, ফাইব্রোব্লাস্টে কিন্তু এত প্রসেস ছিল না, এটা একটা পার্থক্য। এই সাইটোপ্লাজমিক প্রসেসের কাজ কি? এই সাইটোপ্লাজমিক প্রসেস গুলোকে বলা হয় ডেনড্রাইটিক প্রসেস, ডেনড্রাইটিক প্রসেস। আমরা যখন বোনসের ক্ষেত্রে আবার আগের ছবি দেখতে যাই, এই ছবিতে যদি দেখি, এই সবগুলা এখানে যে সেলগুলো দেখা যাচ্ছে সবই হলো অস্টিওসাইট। এবং খেয়াল করলে দেখবো অস্টিওসাইট থেকে কিছু প্রসেস বের হয়েছে, এগুলো হলো সেই ডেনড্রাইটিক প্রসেস। এবং আরেকটু খেয়াল করলে দেখবো অনেকগুলা কি আছে, অস্টিওসাইট আছে। এবং একটা অস্টিওসাইটের যে ডেনড্রাইটিক প্রসেস অন্য একটা অস্টিওসাইটের ডেনড্রাইটিক প্রসেসকে টাচ করতেছে, সবগুলাই দেখেন ইন্টারকানেক্টেড। একটা অস্টিওসাইটের ডেনড্রাইটিক প্রসেস অন্য একটা অস্টিওসাইটের ডেনড্রাইটিক প্রসেসের সাথে কানেকশন তৈরি করছে। কানেকশনটার দরকার কি? কারণ দেখেন, হেবার্শিয়ান সিস্টেম যখন আমরা পড়বো, তখন মাঝখানে দেখবো একটা ক্যানাল আছে, এখানে দেখা যাচ্ছে যে মাঝখানে যে ক্যানাল, একে বলা হয় হেবার্শিয়ান ক্যানাল। হেবার্শিয়ান ক্যানালে একটা ব্লাড ভেসেল থাকে, ব্লাড ভেসেল। তাহলে বোনসের যে ব্লাড ভেসেল বললাম, বোনসের যে ভিতর থেকে ব্লাড আসে নিউট্রিয়েন্ট আর্টারির মাধ্যমে, ওটা তো বোনসের একদম বাইরের পোর্শন পর্যন্ত যেতে হবে, এটা তো একদম ভিতরের দিকে। এই ব্লাডটা তো একদম ভিতর বাইরের পোর্শন পর্যন্ত যেতে হবে, কিভাবে যাবে? সেটা হলো সাইটোপ্লাজমিক প্রসেস অফ অস্টিওসাইটের মাধ্যমে যাবে। অস্টিওসাইটটা কি করে? এই যে নিউট্রিশনটা গ্রহণ গ্রহণ করে নিজের মধ্যে নেয়, এবং তার তার সাথে যে অন্য অস্টিওসাইটের কানেকশন আছে তাকে আবার প্রেরণ করে, এভাবে আস্তে আস্তে ভেতর থেকে বাইরের দিকে নিউট্রিশনটা পৌঁছায়।
তাহলে সাইটোপ্লাজমিক প্রসেসটা কানেকশন তৈরি করে, এই কানেকশনের মাধ্যমে এই যে নিউট্রিয়েন্ট হেবারশিয়ান ক্যানাল থেকে বাইরের দিকে আউটার টুটার যেটা বললাম, ইনার টুটার যেটা, ওই বাকি পোর্শনে কি হয়, ব্লাডটা যায়। এই সাইটোপ্লাজমিক প্রসেস থাকার সুবিধা হলো এটা। আচ্ছা, অস্টিওসাইট নিয়ে এইটুকু জানলেই হবে। আর ফাইনাল যে সেলটা আমরা কিন্তু তিন রকমের যে স্টেবল সেল বোনসের দিয়ে পড়ে ফেললাম, অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট আর অস্টিওসাইট, এই তিনটে আমরা পড়লাম। এবার আমরা পড়বো বোনসের ফ্রি সেল। বোনসের ফ্রি সেলের নাম কি? বোনসের ফ্রি সেলের নাম হলো অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট এটা ব্লাডের সেল, ব্লাড থেকে আসে। এটা হলো ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ আর মনোসাইট সেম কথা, ব্লাড থেকে মনোসাইট তৈরি হয়। আর যখনই বোনসের দরকার পড়বে, যখনই বোনসের দরকার পড়বে, তখনই ব্লাড থেকে মনোসাইট, অনেকগুলো মনোসাইট একত্রে মিলিত হবে। অনেকগুলো মনোসাইট কি হবে, একত্রে ইন্টারকানেক্টেড হয়ে একটা বড় সেল তৈরি করবে। একটা সেল যেখানে অনেকগুলো মনোসাইট, একটা সেল আঁকি আমি, যেখানে তাহলে অনেকগুলো মনোসাইট মিলে একটা লার্জ জায়ান্ট সেল গঠন করবে। তার মানে অনেকগুলো সেলের নিউক্লিয়াস এক্ষেত্রে থাকবে। তাহলে অনেকগুলো সেল যেহেতু একটা সেল ফরমেশন করবে, তাহলে এই সেল আমরা অনেকগুলো নিউক্লিয়াস দেখতে পাবো, অনেকগুলা নিউক্লিয়াস দেখতে পাবো। আচ্ছা, তাহলে বুঝলাম এটা কি, এটা হলো বোনসের ফ্রি সেল। এটার কাজ কি? যেহেতু ম্যাক্রোফেজ যে কাজ করবে সে একই কাজ করবে। এটার কাজ কি? প্রথমে বলি এর যে স্ট্রাকচার, এর স্ট্রাকচারের মধ্যে অনেক বেশি লাইসোজোম থাকে। আর আমরা জানি লাইসোজোমের মধ্যে কি থাকে, লাইসোজোমের মধ্যে প্রোটিওলাইটিক এনজাইম থাকে। লাইসোজোমের মধ্যে অনেক বেশি প্রোটিওলাইটিক এনজাইম থাকে, প্রোটিওলাইটিক এনজাইম থাকে। তাহলে যখনই বোনসের, আমি বললাম কি বোনসের রিমডেলিং, যখনই একটা বোনসের রিমডেলিং দরকার হবে, বোনসের রিমডেলিং বললাম ভাঙ্গা এবং গড়া, তো বোনসটাকে প্রথমে ভাঙতে হবে, ওই অংশটা ভাঙতে হবে, তারপর আবার নতুন করে গড়বো ওই অংশটুকু। তাহলে ভাঙ্গার কাজ, এটাকে বলা হয় রিজর্পশন। সারা জীবন মনে রাখবে, বোনসের যে ভাঙ্গার কাজ রিজর্পশন। রিজর্পশন মানে হলো বোনসের যে ম্যাট্রিক্সটাকে গলায় ফেলা, ডিসোলিউশন করে ফেলা। তাহলে রিজর্পশন, রিজর্পশন যখন দরকার হবে, রিজর্পশনটা কখন দরকার হতে পারে? বোনসের রিমডেলিং এর সময় দরকার দরকার হতে পারে। আবার হতে পারে কারো বডিতে ক্যালসিয়াম কমে গেছে, কারো বডিতে যদি ক্যালসিয়াম কমে যায়, তাহলে ক্যালসিয়ামের মেইন ভান্ডার হলো বোনস, তখন বোনস থেকে কেটে কেটে ক্যালসিয়ামটা নিয়ে যাওয়া লাগবে ব্লাডে। তাহলে ডিউরিং হাইপোক্যালসিয়ামে যখন হবে, তখনও কিন্তু সেম কাজই হবে। তখনও এই বোনসটাকে ভাঙতে হবে, বোনসের যে ম্যাট্রিক্স এটাকে ডিসলভ করতে হবে, এটাকে গলায় ফেলতে হবে। এই প্রসেসটাকে কি বলা হয়? রিজর্পশন বলা হয়, বোনসের রিজর্পশন প্রসেস। এই রিজর্পশনের কাজটা কে করে? অস্টিওক্লাস্ট করে। কারণ কি? তার মধ্যে ওই যে লাইসোসোমাল প্রোটিন আছে, প্রোটিওলাইটিক এনজাইম আছে, এই কারণে সে কি করতে পারে, বোনসের যে ম্যাট্রিক্স এটাকে গলায় দিতে পারে, গলায় দিতে পারে। আচ্ছা, একটা জিনিস বলা হয় না, অস্টিওসাইট, অস্টিওসাইটের লোকেশন কি ছিল? আমরা যদি হেবারশিয়ান সিস্টেম, আমরা ইন্টারে পড়ে আসছি, হেবারশিয়ান সিস্টেমে কিছু ফাঁকা জায়গা থাকে, প্রত্যেকটা হলো হেবারশিয়ান সিস্টেমের কিছু ইউনিট। এখানে হলো কিছু ফাঁকা জায়গা যেখানে অস্টিওসাইট অবস্থান করে। তাহলে কিছু ফাঁকা জায়গা থাকবে হেবারশিয়ান সিস্টেমে যেখানে অস্টিওসাইট অবস্থান করবে। এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় লেকুনা। এইগুলোকে কি বলা হয়? লেকুনা বলা হয়। এই লেকুনাতে কি অবস্থান করে? অস্টিওসাইট অবস্থান করে। লেকুনাতে কি অবস্থান করে? অস্টিওসাইট অবস্থান করে। আশা করি বোঝাতে পারছি। আর তাহলে অস্টিওক্লাস্ট কই অবস্থান করবে? অস্টিওক্লাস্ট যেখানে অবস্থান করে বোনসের যখন রিমডেলিং দরকার হবে, বা যখনই অস্টিওক্লাস্টের আসা দরকার হবে কোনো কারণে, সেটা যে কোনো কারণে হোক, রিজর্পশনের দরকার হবে, তখন বোনসে একটা ডিপ্রেস জায়গা তৈরি হয়, বোনসের সারফেসে এমন একটা ডিপ্রেস জায়গা তৈরি হবে। এই ডিপ্রেস জায়গাতে এসে অস্টিওক্লাস্ট অবস্থান করবে। এই যে ডিপ্রেসড জায়গা, এটাকে বলা হয় হাউশিপ লেকুনা। এটা আমাকে প্রফেসর ছিল, হাউশিপ লেকুনা। তাহলে অস্টিওক্লাস্টের লোকেশন কি? হাউশিপ লেকুনা, সরি, হাউশিপ লেকুনা। লেকুনা মানে ফাঁকা জায়গা। তাহলে হাউশিপ লেকুনা অফ দা অস্টিওক্লাস্টে, হাউশিপ লেকুনা অফ ম্যাট্রিক্সে কে অবস্থান করে? অস্টিওক্লাস্ট অবস্থান করে। যেখানে ধরো রিমডেলিং দরকার, যেখানে রিজর্পশন দরকার, বোনসটা ভাঙা দরকার, ওখানে একটা ডিপ্রেস জায়গা তৈরি হবে, ওই জায়গাতে গিয়ে এই অস্টিওক্লাস্টটা থাকবে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নামই হলো হাউশিপ লেকুনা। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, এবার আমরা হেবারশিয়ান সিস্টেমটা পড়ে ফেলবো। আমাদের ম্যাক্সিমাম জিনিসই পড়া শেষ। হেবারশিয়ান সিস্টেম, হেবারশিয়ান সিস্টেম হলো বোনসের ইউনিট। বোনসের ইউনিটকে বলা হয় হেবারশিয়ান সিস্টেম। পেরিওস্টে, বোনস আবার দুই রকম হতে পারে। বোনস হতে পারে ম্যাক্রোস্কোপিক্যালি, যদি বলি মানে বোনসকে দেখে আলাদা করবো, ম্যাক্রোস্কোপিক্যালি বোনস কিন্তু দুই রকম। ম্যাক্রোস্কোপিক্যালি বোনস দুই রকম, একটা হলো শক্ত পোর্শন যেটাকে বলা হয় কম্প্যাক্ট, কম্প্যাক্ট
আরেকটা কম্প্যাক্ট বোনসের ভিতরের দিকে যদি যাই আমরা কিছু ফাঁকা জায়গা দেখবো, কিছু এই যে পোরাস অংশ দেখবো। এই যে অংশকে বলা হয় স্পঞ্জি। স্পঞ্জি কম্প্যাক্ট বোনের ইউনিটকে বলা হয় হেবার্শিয়ান সিস্টেম। হেবার্শিয়ান সিস্টেম। আমরা যদি এই ছবিতে দেখি, এটা জাঙ্কুয়ারের একটা ছবি। পেরিওস্টেম থেকে ভিতরের দিকে গেলে কিছু আমরা লিনিয়ার লাইন পাবো, কিছু আমরা দেখেন প্যারালাল কিছু লাইন পাইছি, এই যে প্যারালাল কিছু লাইন। এই প্যারালাল লাইনকে বলা হয় এক্সটার্নাল সার্কামফারেন্সিয়াল লেমেলা। কি বলা হয়? এক্সটার্নাল সার্কামফারেন্সিয়াল লেমেলা। এখানেও কিন্তু কিছু ফাঁকা জায়গা থাকবে, এগুলোকেও বলা হয় লেকোনা। লেকোনা থেকে থাকবে অস্টিওসাইট থাকবে, সিম্পল। তারপর ভিতরের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু সার্কেল আকারের কিছু ইউনিট আছে। এই প্রত্যেকটা ইউনিটই আলটিমেটলি কি হেবার্শিয়ান সিস্টেমটা গঠন করছে। এই প্রত্যেকটা ইউনিটকে বলা হয় অস্টিয়ন। কি বলা হয়? অস্টিয়ন। হেবার্শিয়ান সিস্টেমের প্রত্যেকটা আলাদা ইউনিটকে বলা হয় অস্টিয়ন। একটা হেবার্শিয়ান সিস্টেম অস্টিয়নের কি কি অংশ থাকবে? মাঝখানে একটা ক্যানাল থাকবে, আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এই ছবিতে যদি দেখি, একটা অস্টিয়নকে দেখানো হয়েছে, মাঝখানে যে ক্যানাল, একে বলা হয় হেবার্শিয়ান ক্যানাল। হেবার্শিয়ান ক্যানালকে ঘিরে কিছু লেয়ার থাকে, প্রত্যেকটা লেয়ারকে বলা হয় ল্যামেলা। এই যে অনেকগুলো লেয়ার থাকে, 5 থেকে 15টা লেয়ার থাকে, এদেরকে বলা হয় ল্যামেলা। এই যে কিছু লেয়ার, ল্যামেলা। এবং প্রত্যেকটা লেয়ারে কিছু ফাঁকা জায়গা থাকবে, যে ফাঁকা জায়গাতে একটা সেল থাকে, ওই ফাঁকা জায়গার নাম হলো লেকুনা। লেকুনা। আর যে সেলটা থাকবে এর নামে হলো অস্টিওসাইট। অস্টিওসাইট কি করে? অস্টিওসাইট থেকে যে জিনিসগুলা, যে ডেন্ড্রাইটিক প্রসেস গুলা বের হয়, এর আরেকটা নাম আছে, এর নাম বলা হচ্ছে এখানে ক্যানালিকুলি। তাহলে বুঝতে পারছি। এই যে আর্টারি, এই আর্টারির নামে হলো নিউট্রিয়েন্ট আর্টারির একটা ব্রাঞ্চ। এটা এই ব্রাঞ্চ থেকে আলটিমেটলি বোনসে ব্লাড সাপ্লাই যাবে। বোনসে ব্লাড সাপ্লাই কি বলছিলাম? আউটার ওয়ান থার্ড। আউটার ওয়ান থার্ড তো আমাদের বলা হয়ে গেছে, এটা পেরিস্টাল ভেসেল। আর ইনার যে টু থার্ড, ইনার টু থার্ড কিন্তু এই জায়গা থেকে আসবে, এখান থেকে অস্টিওসাইটের সাইটোপ্লাজমিক প্রসেসের মাধ্যমে, ডিফিউশনের মাধ্যমে বাকি জায়গায় ছড়ায় যাবে। তাহলে এভাবে হয়। আচ্ছা, আর কিছু আছে পড়ানোর? আর বাকি যে মেক্রোস্কোপিক্যালি বাকি যে বোনসের অংশ থাকবে, এটাকে বলা হয় স্পঞ্জি বোন। এখানে স্পঞ্জি কেন? কারণ এখানে অনেক বেশি ছিদ্র থাকে। এই ছিদ্র থাকার কারণে এটা স্পঞ্জের মধ্যে দেখায়। এই কারণে এই বোনসটাকে বলা হয় ট্রাবিকুলি বোনস, ট্রাবিকুলার বোনস ওর স্পঞ্জি বোনস। বোনসের ম্যাক্সিমাম জিনিস, মানে যেসব জিনিস হিস্টোলজিতে লাগবে, মোটামুটি আমি সবই কভার করার ট্রাই করছি। আর বাকি যে জিনিসগুলো, এগুলো লাগবে জেনারেল অ্যানাটমিতে, বোনসের টাইপস, এই জিনিসগুলো লাগে জেনারেল অ্যানাটমিতে। এগুলো জেনারেল অ্যানাটমি থেকেই পড়তে হবে, এগুলো হিস্টোলজির অংশ না। তাহলে আশা করি বোঝাতে পারছি। আজকের ক্লাস এটুকুই থাকবে। তোমরা তো দেখি অনেকেই আছো, আমি তো ভাবছি আমি একাই ক্লাস নিচ্ছি। ক্লাসকে বোঝা গেছে আজকের? এবার রেসপন্ড করো কি একজন? ভাইয়া বোঝা গেছে। আর ওই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এর আগেরটা একটু রিভিউ করে দেওয়া যাবে? তোমরা তখন ছিলে না, তাই না? জি একটা ভাইয়া, ছিলাম না। আমি বলছিলাম সেল পোর্শনটুকু পড়াইছিলাম, যেহেতু এটা কানেকটিভ টিস্যু, আমাদের কিন্তু টাইম নাই আর। যেহেতু কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুতে কি থাকে তুমি বলো আমাকে। কানেকটিভ টিস্যুতে সেল থাকবে আর একটা সেলুলার ম্যাট্রিক্স থাকবে। তাহলে কি কি সেল থাকবে এটা আমাদের জানতে হবে। 4 ধরনের সেল থাকে মেইনলি, 5 ধরনের থাকে, 4 ধরনের নাম সবারই জানতে হবে। একটা হলো অস্টিওপ্রোজেনিটর সেল, যেটা হলো সকল সেলের আদি আর কি, সকল সেলের অবস্থা, যেখান থেকে বাকি সেলগুলো আসবে। একটা হলো অস্টিওব্লাস্ট, যেটা হলো ফাইব্রোব্লাস্টের মতো বলছিলাম, যেটার একদম বৈশিষ্ট্যগুলো কি ফাইব্রোব্লাস্টের মতো। আর কাজ আমি বলে দিছিলাম, তোমাদের যাদের মিস হয়েছে রেকর্ডিংটা দেখে নিও। আর অস্টিওব্লাস্ট থেকে আরেকটা সেল আসে, তার নাম কি? অস্টিওসাইট। আর এই তিনটা তো কি বললাম, স্টেবল সেল। একটা ফ্রি সেল আছে, তার নাম কি? অস্টিওক্লাস্ট। সবগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি, এত ডিটেলসে লাগেও না, আমি জাস্ট বলছি কনসেপ্ট ক্লিয়ারের জন্য। আর আমি প্রথমে একটা সংজ্ঞা পড়েছিলাম, সংজ্ঞাটা কি? বোনস এটা হলো স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, আর যেটা হাইলি ভাস্কুলার হবে। আমরা দেখছি কেন ভাস্কুলার, এটা আমরা দেখছি কারণ ব্লাড ভেসেল থাকে, আমরা দেখছি। মিনারেলাইজ কেন? মিনারেলাইজ কারণ ওই যে ক্যালসিয়াম ফসফেট থাকে, মিনারেলস থাকে, এই কারণে মিনারেলাইজ। কেন কানেকটিভ টিস্যু? কেন কানেকটিভ টিস্যু? কারণ সেলও থাকে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সও থাকে, কিন্তু সেলের তুলনায় এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বেশি থাকে। আর কনস্ট্যান্টলি চেঞ্জিং, কনস্ট্যান্টলি চেঞ্জিং মানে হলো রিমডেলিং হয়। বোনসটা যেরকম থাকে, কিছুদিন পর পরে কি রিমডেলিং হয়, বোনসটা ভাঙা গড়ার মধ্যে দিয়ে যায়। আর এটা কি বডির বেসিক ফ্রেমওয়ার্ক গঠন করে, বডির স্ট্রাকচারটা গঠন করে। বোঝা গেছে জিনিসগুলো? রেকর্ডিংটা আরেকবার একটু দেখে নিও। বুঝছো আপু? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমি শেষ করতেছি, বোনস শেষ আমাদের। ভাইয়া, হ্যাঁ, বলো। ভাইয়া সামনে তো কার্ড ফাইনাল, হুম, যদি কিছু বলতেন একটু, ওই যে বললাম না যে রিটার্নের কিভাবে জন্য। আচ্ছা আমি বলে দিব, আমি চ্যাট বক্সে বলে দিব।
আচ্ছা হ্যাঁ ঠিক আছে